ইউসিলে নামের এক ব্যক্তি যে কিনা তার মৃত স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একে একে অনেক মানুষের বলিদান দিয়ে ফেলেছে। ফলে এক পর্যায়ে লোকটা ভেতর থেকে অনুতপ্ত হওয়া শুরু করে। সেই ডেভিল তার কাছে একের পর এক বলিদান চাওয়া শুরু করে। এত সহজে ক্ষান্ত হওয়ার অবয়ব সেনা তার উপস্থিতি সেই প্রাচীনকাল থেকে। সে জানত যে কিভাবে এই শয়তানটাকে কয়েদ করতে হবে এবং সে তাই করল। নিজেকে স্যাক্রিফাইস করে সে নিজের সেই বডির মধ্যে সেই অন্ধকার জগতের ডেভিলকে বন্দি করে নেয়। তবে এর শেষ এখানেই না, ঘটনা শুরু হয় ঠিক এখান থেকেই। ইউসেলের বডিটা একটা ফিউনারাল হোমে পাঠানো হয়। সেখানে তার মৃত্যুর পরের যে বাদবাকি কাজগুলো রয়েছে সেগুলো করার পর তাকে দাফন করা হবে। ঘটনা ঠিক সেখান থেকেই শুরু হয়। সেই ফিউনারাল হোমের মালিক, তার ছেলে এবং ছেলের বউ অনেক দিন পর সেই বাড়িতে বেড়ানোর জন্য আসে। যদি তারা নিজেরাও জানতো এখানে আসার সেই মাসুল তাদের দিতে হবে, তাহলে তারা কখনোই এই বাড়িতে আসতো না। বলছিলাম 2022 সালের একটা ফিল্ম যার নাম দ্য অফারিং। ঘটনাটি একটা লাশ এবং এক প্রাচীন শয়তানকে নিয়ে। আমি ইমন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। এবং আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা চেক আউট করার অনুরোধ রইল। এবং চলুন ঘটনা শুরু করা যাক। বাহিরে প্রচণ্ড শীত, তার মাঝে সুইটার পরে বাচ্চারা বাইরে খেলাধুলা করছে। বিষয়টা ক্লেরা এক নাগারে তাকিয়েই দেখছিল। এর কারণ সে প্রেগনেন্ট, আর কিছুদিন পর সে মা হতে চলেছে। ব্যাপারটা ভাবতেই তার মনে আনন্দ উৎফুল্ল দেখা যায়। অর্থর তার স্ত্রীকে নিয়ে এসেছে তার বাবাকে এই সুখবরটা দেওয়ার জন্য। স্থানটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। অর্থরের বাবা প্রচণ্ড ধার্মিক, যার কারণে আগে থেকেই অথর তার স্ত্রীকে তার বাবার সম্বন্ধে সমস্ত কিছু বলা শুরু করে, যাতে করে তার বাবার সামনে তার ইমেজটা ঠিক থাকে। সে যেন আগে থেকেই সতর্ক থাকে। অর্থরের বাবা ফিউনারাল হোম চালায়। যারা ফিউনারাল হোম সম্বন্ধে জানেন না তাদের বলে রাখা ভালো, ফিউনারাল হোম হচ্ছে টাকার বিনিময়ে মৃত ব্যক্তিদের শেষকৃত্যের কাজ করা হয় এখানে। বাইরে বিদ্যুৎ পোলের মধ্যে একটা মিসিং পোস্টার টানানো রয়েছে। তারা দুজন বাড়িতে প্রবেশ করলে দেখতে পায় সেখানে অনেক লোকের সমাগম। এর কারণ হচ্ছে একটা মেয়ে মারা গেছে। কিছুক্ষণ আগে বিদ্যুৎ পোলের মধ্যে তারা দুজন যেই মিসিং পোস্টারটা দেখেছিল, এটা সেই মেয়ের ফিউনারাল। হঠাৎ করে অর্থরের বাবা সেখানে উপস্থিত হয়। ছেলেকে এত বছর পর দেখে সে তার বুকে টেনে নেয়। অর্থরের মা মারা যাওয়ার পর থেকেই সে তার বাবার সাথে আর থাকে না এবং দীর্ঘ অনেক বছর পর সে তার বাবার সাথে দেখা করতে এসেছে। ক্লেরার সম্বন্ধে আগে থেকেই অর্থরের বাবা জানে, কেননা ক্লেরা অনেক বিখ্যাত। এর কারণ হচ্ছে সে একজন সাকসেসফুল রাইটার। ব্রিটেনে তার প্রচুর সুনাম রয়েছে। এখন রাতের সময় তার প্রথমবারের মতো সবাই একসাথে ডিনার করতে বসে। খাবারের টেবিলে বসে তারা নিত্যদিনের আলোচনা শুরু করে। তার মাঝে হঠাৎ অথরের ফোন বেজে উঠলে সে সেখান থেকে বাইরে চলে যায়। অথরের বাবার কাছ থেকে জানা যায় তাদের বাপ বেটার মধ্যে কয়েক বছর যাবৎ কিছু মান অভিমান রয়েছিল, যার ফলে সে তাদের বিবাহতে আসতে পারেনি এবং সেই কারণে অথরের বাবা ভেতর থেকে অনেক গিল্টি ফিল করছিল এবং তাই তার বৌমার কাছে এই বিষয়টা নিয়ে ক্ষমা প্রার্থনা করে। ক্লেরা সবকিছু ভুলে গিয়ে তাদের কেনা নতুন বাড়ির পিকচারগুলো তার শ্বশুরকে দেখাচ্ছিল। বাড়ির কথা তুলতেই অথর তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল সেই বাড়ির বিষয় নিয়ে। অ্যাকচুয়ালি অথর রিয়েল এস্টেটের কাজ করে। গত 1 বছর যাবৎ সে কোনো বাড়ি বিক্রি করতে পারেনি। তার নিজের যে নতুন করা বাড়িটা রয়েছে সেই বাড়িটাও ঋণের টাকায় করা। সময় মতো লোন পরিশোধ না করলে তার বাড়িটা জব্দ করে নেবে এবং তার সাথে তার জরিমানাও হবে। এর থেকে বাঁচার শেষ একটা উপায় রয়েছে, তার বাবার জমিটা বন্ধক রাখতে হবে। তবে অথরের বাবা তাকে বাড়ি লিখে দিবে কিনা এটা সন্দেহ রয়েছে। তবে অর্থর সেখানে তার বন্ধুকে কথা দিয়ে দিয়েছে যে এর একটা ব্যবস্থা সে নিবে। তবে অর্থর এখন কোনো কিছু তার বাবাকে বলতে পারবে না। না হয় তার বাবা এটাই মনে করবে যে সে এখানে এসেছে তার বাবার থেকে সম্পত্তি নেওয়ার জন্য। আজ রাতে একটা নতুন লাশ এসেছে, তাই অথরের বাবা তাকে বলল, অনেক দিন তো হয়ে গেল বাপ বেটা একসাথে কাজ করি না, আজকের রাতটা একসাথে কাজ করা যাক। অর্থর সেখানে তার বাবার সাথে যাওয়ার জন্য রাজি হয়। সময় মতো লাশ নিয়ে হাজির হেমিশ। হেমিশ হচ্ছে অথরের বাবার অনেক পুরনো বন্ধু। অথর তার চোখের সামনে ছোট থেকে বড় হয়েছে, তাই তাদের সম্পর্কটা অনেক গভীর। লোকটা অতটাও সুবিধার না। হেমিশ অথরকে বলতে লাগলো,
আসার পর শুনতে পারলাম তুমি নাকি অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো। সমস্যা নেই, তাকে শীঘ্রই কনভার্ট করে নেব। অর্থর তাকে বলছিল সে যেন তার স্ত্রী সম্বন্ধে কোনো বাজে কথা না বলে। হেমিশ অর্থরের অতীত সম্বন্ধে জানে। এর আগে সে তার বাবার সাথে রাগারাগি করে চলে গিয়েছিল। তবে এখন যে অর্থর এই জায়গায় এসেছে, বিষয়টা হেমিশ একটু সন্দেহের চোখে দেখছে। লাশের ব্যাগটা খুলতেই তারা দেখতে পায় এক বুড়ো ব্যক্তির লাশ, এবং এই ব্যক্তিটাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। হেমিশ বলছিল এই ব্যক্তিটা নাকি সুইসাইড করেছে। হেমিশ বলছিল ব্যক্তিটা সুইসাইড করেছে তা তার কাছে মনে হয় না, কেননা লোকেরা বলছিল এই ব্যক্তিটা তার স্ত্রী মারা যাওয়ার পর তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য ব্ল্যাক ম্যাজিক শুরু করেছিল, এবং হতে পারে তার সাথে কোনো অঘটন ঘটেছিল। অর্থরের বাবা সেখানে হিব্রু বাইবেল থেকে কয়েকটা লাইন পড়ার পর সেখান থেকে হেমিশ এবং সে বাইরে চলে যায়, সমস্ত কাজগুলো অর্থরকে সঁপে দিয়ে। অর্থর সেখানে কাজ শুরু করে দেয়। সর্বপ্রথম বডিটা খুলতেই দেখতে পায় বুকের মধ্যে একটা ছুরি ঢোকানো রয়েছে। ছুরিটা অর্থর কিছুতেই বের করতে পারছিল না। তবে ছুরি বের করার সময় হঠাৎ করে ব্যক্তিটার মাথা নড়ে বসে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ছুরিটার মধ্যে কোনো কিছু লেখা রয়েছিল। অর্থর অত কিছু খেয়াল করেনি, সে তার কাজে লেগে পড়ে। অন্যদিকে হেমিশ অর্থরের বাবাকে বলছিল তার ছেলের এখানে এভাবে আসাটা তার কাছে ভালো ঠেকছে না, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য রয়েছে। এখন অর্থর সেই লোকটার বডিটা সম্পূর্ণ আনকভার করে, তার সাথে কেচি দিয়ে তার শরীরের শার্টটা কাটে। শার্ট কাটা মাত্রই সে একটা নীল অ্যামুলেট দেখতে পায়, এবং তার ভেতরে কাগজের টুকরোয় কিছু একটা লেখা ছিল। বুকের ক্ষতস্থানটার চারিপাশের শিরাগুলো একেবারে কালো হয়ে রয়েছে। লাশটা পর্যবেক্ষণ করা শুরু করলে তার মনোযোগ যেমন আরও বেড়েই চলেছে। এর পেছনে কারণ রয়েছে। হেমিশের ধারণা ছিল যে এই বডিটা ব্ল্যাক ম্যাজিক করার কারণেই মরেছে, এবং এই কারণেই অর্থর অনেক ইন্টারেস্ট সহকারে এই বডিটা চেক করছে। ইয়াহুদিদের রীতি হচ্ছে তাদের মৃত্যুর পর তাদের সাথে কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না। তাই অর্থর এই অ্যামুলেট অথবা লকেটটা কাটার সময় হঠাৎ করে লাশটা যেমন জীবিত হয়ে উঠল। ভয় পেয়ে সে দূরে ছিটকে পড়ে, তার সাথে সেই অ্যামুলেটটা নিচে পড়ে ভেঙে যায়। এখন ভয় পাওয়ার মতো আরও কারণ হচ্ছে হঠাৎ করেই ইলেকট্রিসিটি সেখানে চলে যায়। এখন একটা রহস্যময় লাশ, তার সাথে সে একা সেই রুমের মধ্যে রয়েছে। বিষয়টা ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে। সেই মুহূর্তে হঠাৎ করে ইলেকট্রিসিটি আবার চলে আসে। দেহটা যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। অর্থরের বাবাও সেখানে চলে আসে এবং তাকে বলছিল সবকিছু ঠিক আছে তো, কাজ কত দূর চলছে। এখন অর্থর তার বাবাকে দেখে নিচে যেই ভাঙা অ্যামুলেটটা পড়েছিল সেটাকে পা দিয়ে সরিয়ে একটা হোলের মধ্যে ফেলে দেয়। সেখানে আবারও লোকটার ভেতরে থাকা যে শেষ নিঃশ্বাসটা আছে তা বেরিয়েছে। অর্থর আবারও ভয় পেয়েছে। তার বাবা তাকে জানায় এটা সামান্য রিগর মর্টিস, এখানে এত ভয় পাওয়ার কিছু নেই। রিগর মর্টিস বলতে মানুষ মৃত্যুর পরেও তার দেহের ভেতরে একটু হলেও বায়ু থেকে যায়। শরীর যখন একেবারে শক্ত হওয়া শুরু করে ঠিক সেই মুহূর্তেই এই সিমটমস দেখা যায়। অর্থরের বাবা বেসিনে গেলে সেখানে সেই ছুরিটা দেখতে পায়। ছুরিটা ভালোভাবে দেখার পরে তার বিষয়টা কিছু ভালো ঠেকছে না, তাই অর্থরকে বলল যে তুমি আপাতত আজকে তোমার স্ত্রীর কাছে চলে যাও, আমি এই দিকটা সামলে নিচ্ছি, কালকে বাদবাকি কাজগুলো করা যাবে। অর্থর যাবার সময় তার বাবাকে কিছু একটা বলতে চেয়েছিল, হয়তোবা বিষয়টা হচ্ছে তার বাবার বাড়ি বন্ধক রাখার বিষয়। তবুও অর্থর কি যেন একটা কিছু মনে করে সেই কথাটা সেখান থেকে না বলেই চলে যায়। অর্থর ঘুমানোর জন্য তার ঘরেই যাচ্ছিল। তবে বাড়িটা এত বিশাল ছিল, অনেক দিন পর এসেছে, সে বাড়িটা পুরো সম্পূর্ণ ঘুরে দেখছিল। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে হঠাৎ তার কানে ফিস ফিস কিছু শব্দ শুনতে পায়। ব্যাপারটা ইগনোর করে সে তার রুমের মধ্যে যেতেই লাগছিল। হঠাৎ কান তব্দ হয়ে গেলে যে শব্দ শোনা যায় সে ঠিক তাই শুনছে। তার সাথে একটা মেয়ের চিৎকার ভেসে আসছে। পরক্ষণেই আস্তে আস্তে শব্দটা নিমিষ হয়ে যায়। সেদিন রাতে ক্লেরা ঘুমাচ্ছিল, দরজাটা আটকানো ছিল। তবে হঠাৎ করে দরজা অটোমেটিক খুলে যায়। তার ঘুম ভাঙলে সে দেখে দরজাটা খোলা। যেহেতু নতুন বাড়িতে এসেছে, ক্লেরার ভেতরে একটু ভয় কাজ করছিল, তাই মৃদু সুরে অর্থরকে সে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে। তাকে সে বারবার ডাকছিল। অর্থরের ঘুম না ভাঙলে সে ওঠার পর আগে দরজাটা বন্ধ করে তারপর সে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফেরার সময় হঠাৎ দেখতে পায় তার রুমের ভেতরে যে আলমারিটা ছিল সেই আলমারির দরজাটা একটু খোলা। আর যখন আলমারিটা চেক করতে যায়, সেই মৃত ব্যক্তিটা ক্লেরার পেটের মধ্যে হাত দিয়ে তাকে জোরে একটা ধাক্কা দেয়। বিষয়টা আসলে ক্লেরা রাতের স্বপ্ন দেখেছিল। সকালে চিৎকার দিয়ে তার ঘুমটা ভাঙে। বেশ জোরে সোরে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে
তার পেটের মধ্যে হাত বুলাতে থাকে। ঘুম থেকে উঠেই সে ওয়াশরুমে চলে যায়। তবে আয়নায় আমরা দেখতে পাই ক্লেরা যেখানে শুয়েছিল সেই জায়গাটা রক্ত দিয়ে ভরে গেছে। এটা মোটেও কোনো ভালো লক্ষণ নয়। সকালে অর্থরের বাবা সেই ছুরিটা ভালোভাবে পর্যবেক্ষণ করছিল এবং ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে দেখার চেষ্টা করছিল আসলে এই ছুরিটার মধ্যে কি লেখা রয়েছে। বেশ কিছুক্ষণ পর অর্থরের বাবা সৌল রেব নামক এক তান্ত্রিককে কল করে। অর্থরের বাবা তাকে বলছিল ছুরিটার মধ্যে হিব্রু ভাষায় আইন, কুফ এবং দালিস লেখা রয়েছিল। রেব সেখানে তাকে জানায় এটা প্রাচীন একটা রক্ষা মন্ত্র। তো এখানে আপনাদের কিছু ইনফো দেওয়া যাক। ইয়াহুদি হচ্ছে একটা গোষ্ঠী এবং তাদের ধর্ম হচ্ছে জুদাইজম। এই জুদাইজম ধর্মের গডের নাম হচ্ছে ইয়াওয়ে। সেখানে রেব তাকে জানায় আইন, কুফ, দালেস হচ্ছে 3টা ওয়ার্ড এবং এই 3টা শব্দ তাদের গডকে রিপ্রেজেন্ট করে। এই শব্দ 3টা উল্টো করে লিখে তারা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে। এটা দিয়ে যেমন ব্ল্যাক ম্যাজিক থেকে সুরক্ষা পাওয়া যায়, ঠিক তেমনিভাবে শয়তানদেরকেও ডাকা যায়। অর্থরের বাবা সম্পূর্ণ ঘটনা রেবকে জানানো শুরু করে। রেব এই সম্বন্ধে সবকিছু জানার পর সে বলছিল বডিটার কন্ডিশনের যে ব্যাখ্যা তুমি আমাকে দিয়েছো এতে করে বোঝা যায় হয়তো সে কোনো আত্মাকে তার ভেতরে সিল করে রেখেছে। তবে এইগুলো তো মোজেসের আমলে হতো। আচ্ছা, তুমি বডিটাতে চেক করেছো কোনো অ্যামুলেট অথবা গলায় লকেট পেয়েছো কিনা? অথরের বাবা জানায় যে আসলে তার কাছ থেকে কোনো লকেট পাওয়া যায়নি। তবে আমরা জানি তার গলায় একটা লকেট ছিল। লকেটটা ভেঙে যাওয়ার পর অর্থর সেই হোলের মধ্যে ফেলে দিয়েছিল। রেব তাকে বলছিল তাহলে এটা নিয়ে আর কোনো মাথা ঘাবড়ানোর দরকার নেই। যদি কোনো আত্মাকে সিল করে থাকতো তাহলে অবশ্যই তার গলায় একটা অ্যামুলেট থাকতো। আর যদি বাই এনি চান্স অ্যামুলেট থাকতো তবে তা হারিয়ে গিয়েছে তাহলে তাদের কোনো প্রবলেম নেই সেই পর্যন্ত, যেই পর্যন্ত না সেই অ্যামুলেটের ভেতরের কাগজটা পুড়িয়ে ফেলা না হচ্ছে। বিষয়টা শোনার পর অর্থরের বাবার মনে একটু তৃপ্তি আসে। সেদিন সারা নামের সেই মেয়েটির দেহ দাফন করা হবে, যার কারণে তারা শেষবারের মতো সেই মেয়েটির লাশ দেখতে যায়। পুলিশ এখনও পর্যন্ত এই মেয়েটির হত্যার কারণ জানতে পারেনি। সেখানে সেই মেয়েটির জন্য তারা প্রার্থনা করে। অর্থরের বাবা সেদিন আবারও ইউসিলের লাশটা দেখতে যায়। ঠিক 2 দিন পর এই লাশটাকে দাফন করা হবে। লাশটাকে ফ্রিজার থেকে বের করে সে তার চোখগুলো দেখছিল। সাধারণত একটা ডেড বডির চোখ 2 দিন পর ঘোলা হয়ে যায়, তবে এই ক্ষেত্রে এখানে কিছু অন্যরকম ঘটেছে। সেখানে ইউসিলের একটা চোখ ঘোলাটে, তবে আরেকটা চোখ সম্পূর্ণ সতেজ। সাউলের মাথায় কোনো কিছু ধরছিল না, তবুও বিষয়টাকে সে উপেক্ষা করে লাশটাকে আবার ফ্রিজারের ভেতর ঢুকিয়ে রাখে। যাওয়ার আগে ফর্মটাকে ফিল আপ করে চায় যে আসলে এই লাশটাকে 2 দিন পর দাফন করা হবে। তবে সে সেখান থেকে যাওয়ার পরই হঠাৎ ফ্রিজারের ভেতর থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ ভেসে আসছে। অন্যদিকে ক্লেরা গত 1 বছর যাবৎ একটা রেসিপি বুক লিখছে। তবে এইখানে আসার পর সে তার শ্বশুর থেকে কিছু রেসিপি শিখেছে। খাবার রান্নার পর সেখানে সে কিছু পিকচার ক্লিক করছিল। এই পিকচারগুলো তার বইয়ের মধ্যে ছাপাবে। তবে হঠাৎ করে তার সেখানে মনে হলো কে যেন মৃদু কণ্ঠে তাকে ডাকছে। ক্যামেরা নিয়ে খাবারের ফটো যখন ক্লিক করতে যায় হঠাৎ দরজার পাশে থাকা অ্যাঙ্করের পেছনে কোনো একটা অবয়বের হাত এবং পা দেখতে পায়। প্রথমবার নিজের চোখে দেখা ভুল মনে করলেও পরবর্তীতে সে আবার সেই জায়গাটাই ফোকাস করে ক্যামেরাটা ধরে। তবে এবার সে যা দেখতে পেল এ কখনো ভুলই হতে পারে না। এবার সে 2টি পা ঝুলতে দেখে। আশ্চর্যের বিষয়ে ক্যামেরা সরালে তা দেখা যায় না। এতক্ষণ যাবৎ সে ফটো ক্লিক করছিল, তবে এবার সে ভিডিওতে শিফট করে। ভিডিও রেকর্ড করলে তার থেকে অডিও তো অবশ্যই আসবে, তাই এবার সে অডিওটা শোনার চেষ্টা করলো। সে তার কানে শুনতে লাগলো, আমাকে বাঁচাও, আমার সাহায্যের প্রয়োজন, সাহায্য করো আমাকে। হঠাৎ করে তার কানে প্রচণ্ড জোরে সেই এন্টিটির কথা শুনতে পায়। ক্যামেরাটা হাত থেকে পড়ে ভেঙে যায়। তার সাথে ক্লেরাও চিৎকার দিয়ে ওঠে। অন্যদিকে সাউল এবং তার ছেলে মিলে লাশ দাফনের কাজ করছিল। হেমিশ গাড়িতে বসে তাদের দুজনের জন্য অপেক্ষা করছে। অথর তার গাড়িতেই ফোনটা ভুলে যায়। হঠাৎ অথরের ফোনটা বেজে উঠল। হেমিশ সেই কলটা রিসিভ করে, জানতে পারে এটা অথরের ফ্রেন্ড। অথরের ফ্রেন্ড বলছিল তার সাথে ইমার্জেন্সি কিছু কথা রয়েছে। চালাকি করে হেমিশ তাকে বলে সে অথরের অ্যাসিস্ট্যান্ট। তার ফ্রেন্ড সমস্ত কিছু হেমিশকে জানিয়ে দেয় যে আসলে অথর অনেক বড় একটা বিপদের মধ্যে এসেছে এবং যদি সে বাঁচতে চায় তার বাবার সম্পত্তি বন্ধক রাখতে হবে। সেদিন রাতে সাউল তার স্ত্রীর ফটোর সামনে দাঁড়িয়ে হিব্রিউ বাইবেল পড়ছিল। পেছন থেকে ক্লেরা এসে তার শ্বশুরকে বলা শুরু করলো, আচ্ছা, আত্মারা কি কখনো মানুষদের কাছ থেকে সাহায্য চায়? সেখানে সাউল তাকে বলতে লাগলো মাঝে মাঝে এমনটা হয়ে থাকে, তবে বলা যায় না কোন আত্মাটা ভালো অথবা কোন আত্মাটা মন্দ।
এক্ষেত্রে বেশিরভাগ আত্মারাই দুষ্ট হয়ে থাকে। হঠাৎ সেখানে হেমিশের আগমন ঘটে এবং সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, দেখেছো, বলেছিলাম না তোমার ছেলের উদ্দেশ্য ভালো না। ও এখানে এসেছে তোমার সম্পত্তি বন্ধক রাখার জন্য। তোমার ছেলের কোটি কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। হেমিশ সেখানে অর্থর এবং তার স্ত্রীকে চোরের অপবাদ দেয়। অর্থর সেখানে তার কথাগুলো বলতেই লাগছিল, তবে তার বাবা তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। নিজের ভাব প্রকাশ না করতে পেরে রাগ করে সেখান থেকে অর্থর চলে যায়। তার স্ত্রী এখানে এসে তাকে বোঝাতে লাগলো, এখান থেকে এভাবে যাওয়াটা ঠিক হবে না। ঠান্ডা মাথায় কথা বলেও সবকিছুর সমাধান করা যায়। তবে ক্লেরা জানতো না যে তার ওপর এত ঋণের বোঝা রয়েছে এবং সেখানে সেই বিষয়গুলো সে জানতে পারে। ক্লেরা নিজের দিকটা না ভেবে সে অর্থরের কথা চিন্তা করছিল। এর পেছনে কারণ হচ্ছে অর্থর বহু বছর পর তার বাবার সাথে দেখা করতে এসেছে। এখন যদি এরকম একটা বদনাম নিয়ে সেখান থেকে চলে যায়, তার বাবার মনে আজীবনের জন্য একটা কষ্ট থেকে যাবে। অর্থরও বিষয়টা বুঝতে পারল এবং সে সেই পন্থাই বেছে নিল যে আসলে তার বাবার সাথে সমস্ত ঘটনা শেয়ার করে বলবে। রাতে অর্থর সেই বেসমেন্টে যায় যেখানে কিনা লাশ কাটা হয়ে থাকে। আসলে সেখানে অর্থরের বাবা বই পড়ছিল, তবে তার ভেতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। অর্থর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার বাবাকে। আসলে ছোট থেকেই সে তার মাকে অনেক ভালোবাসত। বাবার সাথে সম্পর্কটা অতটাও ক্লোজ হয়ে ওঠেনি। এই প্রথমবারের মতো তার বাবার কাছে মাফ চাইতে গেলে ইতস্তত বোধ করছিল সে। এই ভেবে অর্থর সেখান থেকে চলে যায়। সল আসলে কোনো বই পড়ছিল না, সে তার ছেলের সেই পেপারসগুলো পড়ছিল। তবে মধ্যরাতে হঠাৎ করিডোর থেকে পেছন দিক দিয়ে আওয়াজ আসছে এবং এটা একটা ছোট বাচ্চার আওয়াজ, যা কিনা এর আগে ক্লেরাও শুনতে পেয়েছিল। সোল ভাবছিল এটা হয়তো অর্থর হতে পারে। অর্থরের নাম ধরে ডাক দিলে কোনো সাড়া পাওয়া যায় না। হঠাৎ করে সেখানের লাইটগুলো ফ্লিকার হওয়া শুরু করে। চারিপাশটা ভালোভাবে দেখতেই দরজার সামনে এক লম্বা অবয়বের অস্তিত্ব টের পায়। সেখানে লাইট চলে গেলে হঠাৎ করে সওলের সামনে সেই অবয়বটা অবশেষে উপস্থিত হয় এবং সেদিন রাতেই ছিল সওলের শেষ দিন। সকালে অর্থরের ঘুম ভাঙলে সে বাড়ির মধ্যে চেঁচামেচি শুনতে পায়। শব্দটা আসছে বেসমেন্ট থেকে এবং সেখানে গিয়ে তার বাবার মৃতদেহ দেখতে পায়। ঘুম থেকে ওঠে সে এমন একটা শক পাবে সে তা আশাই করেনি। হেমিশ সেখানে সমস্ত দোষারোপ অর্থরকে দেওয়া শুরু করে। অর্থর এর কারণ জানতে চাইলে অর্থরের মুখের সামনে গিয়ে সেই কাগজটা ধরিয়ে দেয়। দেখা যায় সে এগ্রিমেন্টের কাগজের মধ্যে তার বাবার সিগনেচার করা। সবাই জানতে পারে যে তার বাবা তার ছেলের এই দুঃখ কষ্টে সুইসাইড করেছে। তবে আদৌ কি এটা সত্য? সেই মুহূর্তে অর্থর সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। তার বাবার সাথে সে একলা কিছুক্ষণ সময় কাটাতে চায়। অর্থর অনেক বাজেভাবে আফসোস করছিল। কী বা হতো যদি গত রাতে তার বাবার কাছে সে ক্ষমা চেয়ে নিত। বিষয়টা তার মনের ভেতরে কুরে কুরে খাচ্ছে। তার বাবার ফিউনারালের মধ্যে সবাই শোক পালন করছে, তবে অর্থর সবার থেকে একটু অন্যমনস্ক। চেয়ারের মধ্যে হাত দিয়ে খুঁটে খুঁটে কী যেন একটা আঁকছে। সেখান থেকে হঠাৎ করে সে উঠে চলে যায়। চেয়ারের মধ্যে দেখা যায় সেখানে সে একটা সিম্বল এঁকেছে। দেখে বোঝা যাচ্ছে এটা একটা স্যাটানিক সিম্বল। অর্থর সেখানে তার নিজের কবলে নেই। তার মনে হচ্ছে তাকে কেউ একজন কন্ট্রোল করছে। ঘরে ফিরে গেলে সেখানে হঠাৎ করে কেউ একজন তার দরজায় নক করে বসে। বিষয়টা চেক করতে গেলে তার চোখের সামনে একটা কাঠের টুকরো ফেটে যায় এবং মনোযোগ সহকারে সে সেখানেই তাকিয়ে রয়েছে। অন্যদিকে ক্লেরা রয়েছে ভরা মজলিসে। সে কিচেনে গিয়ে সেখানে থাকা লোকদের সাহায্য করার চেষ্টা করছিল। তবে হঠাৎ আচমকা সেখানে একটা মেয়েকে দেখে সে রীতিমতো ভয় পেয়ে যায়। হয়তোবা এই মেয়েটাকে আপনারা এর আগেও দেখেছেন। অবশেষে ধরতে পেরেছেন। এটা সেই মেয়েটা যার নাম সারা, যাকে অর্থর এবং তার বাবা মিলে দাফন দিয়েছিল। চোখের পলকেই সে ক্লেরার সামনে থেকে চলে যায়। ক্লেরা দেখতে পায় মেয়েটা আয়নার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। যখন তা চেক করতে যায় সেখানে সে মেয়েটাকে খুঁজে পায় না। আয়নার মধ্যে তাকালে সে সব কিছু ঠিকঠাক দেখতে পায়। যখন আয়নাতে না তাকিয়ে পেছনে ফিরে তাকায় তখন চারিপাশের সময়টা যেমন একেবারে থমকে গেছে। ভিড়ের মাঝে সে সেই মেয়েটাকে লক্ষ্য করলো। এরকম অলৌকিক ঘটনা তার সাথে কেন ঘটছে তার উত্তর তার কাছে নেই। দু একবার তাকাতেই হঠাৎ মেয়েটা তার চোখের সামনে এসে উপস্থিত হলো। ক্লেরা সেখানে মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছ থেকে কি চাও? মেয়েটা তার উত্তরে তাকে কিছুই জানায় না। সেখানে মেয়েটা একটু পর তাকে ভয় দেখিয়ে বলে, হেল্প মি। ক্লেরা দৌড়ে গিয়ে অর্থরকে জানানোর চেষ্টা করে, তবে অর্থর তার কথার কোনো সাড়া দিচ্ছে না, যেমন সে এক ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। সেদিন মধ্যরাত্রের সময় হঠাৎ অর্থরের ঘুম ভাঙে।
ঘুম থেকে ওঠে সিঁড়ির পাশে ফ্লোরের মধ্যে সে একটা সার্কেল তৈরি করছে। দেখে মনে হচ্ছে এটা কোনো রিচুয়ালের জায়গা। সার্কেল কমপ্লিট করার পর হঠাৎ অথর সজ্ঞানে আসে। তবে অথর এতক্ষণ যাবৎ কী করছিল সে নিজেও জানে না। পরের দিন সকালবেলা ডেথ কাউন্টারের লোকেরা আসে, যারা কিনা লাশ গণনা করে থাকে এবং তারাই লাশ দাফন করে। ইউসেলের বডির সেই পেপারগুলো চেক করতে আসলে তারা দেখতে পায় পেপারের মধ্যে লেখা সমস্ত ইনফরমেশন একেবারে নষ্ট হয়ে যায় এবং এই কারণে তারা এই বডিটাকে নিয়ে যেতে পারবে না। হয় বডিটা তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে হবে, না হয় পুলিশে রিপোর্ট করাতে হবে, কেননা এটা সুইসাইডের কেস। এখন একমাত্র ব্যক্তি যে কিনা এই রিপোর্টটা বানিয়ে দিতে পারে সে হচ্ছে হেমিশ। তারা বলছিল হেমিশের সাথে যোগাযোগ করতে, কিন্তু অথর হেমিশকে দেখতে পারে না। হেমিশ এখানে এখন আর কাজও করে না এবং তার সাথে কিছুদিন যাবৎ কোনো যোগাযোগও হয়নি এবং সে তার সাথে যোগাযোগ করতে রাজিও নয়। এখন এই অবস্থায় সেই লোকেরা তাকে পরামর্শ দেয় যেভাবেই হোক অন্তত এই কারণের জন্য হেমিশের সাথে যোগাযোগ করতে, অন্যথায় এই লাশটা তার ফ্যামিলির কারো একজনের কাছে হস্তান্তর করতে হবে। অর্থর জানে না যে তার ফ্যামিলিতে আসলে কেউ রয়েছে কিনা। অর্থরের পকেট থেকে তার বাড়ির চাবিটা পায়। কিউরিসিটির বশে সে তার বাড়িটা চেক করার জন্য চায়। দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করলে পুরোটা রুম জুড়ে ব্ল্যাক ম্যাজিকের সাইন সিম্বল দেখতে পায়। পুরোটা রুম একেবারে অগোছালো, ভেতর থেকে একটা চাপা গন্ধ ভেসে আসছে। দ্বিতীয় রুমটা চেক করতে গেলে সেখানে অনেক ধরনের সেটানিক বই দেখতে পায়। তার সাথে বোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের সেটানিক সাইন সিম্বল এবং ক্লিপিংস লাগানো ছিল। দেখে এমনটা মনে হচ্ছে যে এখানে ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক রিসার্চ হয়েছিল। সেখানে টেবিলের ড্রয়ার খুলতেই একটা টেপ দেখতে পায়। টেপটা চালু করতেই ইউসেলের আওয়াজ ভেসে আসলো। বলছিল সেখানে, এখন আর সত্য মিথ্যের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। আমি বুঝে গেছি আমি আমার জীবনের সবচেয়ে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আমি তাকে আজাদ করে ফেলেছি। সেখানে ভয়ার্থ কণ্ঠে সে আরও বলতে লাগলো, সে একটা চালবাজ। তার সাথে আরও জানা যায় অবয়বটা নাকি শেপ শিফটার, সে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। অথর কথাগুলো একেবারে মনোযোগ সহকারে শুনছিল। অর্থর রেকর্ডিং টেপটা শুনতে শুনতেই হঠাৎ বইয়ের মাঝখানে একটা সিম্বল দেখতে পায় মেঝেতে। ব্যাকগ্রাউন্ডে তার কথা চলতে থাকে। এটা যেন তেন একটা শয়তান নয়, বরং মোজেসের সময়কাল থেকে এই শয়তানটা। এটা এমন একটা শয়তান যে কিনা বাচ্চাদের বলিদান নেয় এবং তার নাম হচ্ছে আবিসু। কথাটা বলতেই টেপের ভেতর থেকে আওয়াজটা একেবারে ডিস্টর্ট হওয়া শুরু হয়। টেপটা বন্ধ করে সেখানে সেই সার্কেলটা পর্যবেক্ষণ করছিল। অথর সেখানে চমকে যায়, কেননা ঠিক একই সার্কেল সে তার বাড়ির মেঝেতেও এঁকেছে। সে বুঝতে পারে এই বিষয়টা একে অপরের সাথে কানেক্টেড রয়েছে। সার্কেলটা ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পায় কাঠের পার্টিশন সেখানে কিছুটা ভাঙা রয়েছে। তার ভেতর থেকেই সে একটা ভিডিও টেপ দেখতে পায়। ভিডিও টেপটার নাম ছিল দ্য মিরাকেল অফ সারা শেইন্ডেল। তবে মিরাকেল লেখাটা সেখানে কাটা ছিল। অন্যদিকে ক্লেরা বাড়ির মধ্যে একা। বাড়ির প্রবেশ দরজার দিক থেকে একটা শব্দ শুনতে পায়। যখন সে চেক করতে যায় হঠাৎ সেখানে কেউ একজন নক করে বসে। গেট খুলতেই এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। সেই মহিলা এসেছে তার হাজব্যান্ড ইউসিলের বডিটা নেওয়ার জন্য। অন্যদিকে অথর সেই ভিডিও টেপটা চালু করে। ভিডিও শুরুতেই অথরকে দেখা যায়, তবে তার সাথে সেই মেয়েটাই যার নাম সারা। অথর সেখানে বলতে লাগলো, অবশেষে আমি মার্টিয়ালের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। এটা সেই ফেরেশতা যে কিনা জীবন দান করতে পারে এবং আজকে ইতিহাস সাক্ষী আমি আমার মৃত স্ত্রীকে আবার ফিরিয়ে আনব। ইউসিলে অ্যাকচুয়ালি এই মেয়েটাকে খাবারের লোভ দেখিয়ে এখানে এনেছিল। তাকে বলেছিল কিছুক্ষণ তার সাথে থাকতে হবে। মনে মনে ইউসিলে এই মেয়েটিকে এনেছিল বলিদান দেওয়ার জন্য। সেই ডেভিলের সাথে চুক্তি হয়েছিল একটা জীবনের বদলে আর একটা জীবন। এক পর্যায়ে ইউসিলে সারাকে সেই সার্কেলের ভেতর প্রবেশ করতে বলে এবং সে বলছে আর দেরি না করতে। সেই নিরীহ মেয়েটাকে সেখানে বলি দেওয়া হয়। ইউসিলে এক পর্যায়ে বুঝতে পেরে যায় সে কোনো জীবনদানের ফেরেশতাকে ডাক দেয়নি, বরং সে ডেকে এনেছে এক দানবকে। ভিডিও টেপটা ঠিক এখানেই শেষ হয়ে যায়। ইউসিলে পরবর্তীতে অনেক বলিদান দেয়, কিন্তু তার স্ত্রীকে আর ফিরে পায় না সে। তাই এক পর্যায়ে সে ডিসিশন নেয় এই দানবকে তার ভেতরে সিল করে রাখবে।
যাতে করে আর কোনো নিরীহ বাচ্চাকে বলিদানের শিকার না হতে হয়। ক্লেরা অথরকে ফোন দেয় এবং তাকে বলছিল এক বৃদ্ধ মহিলা এসেছে ইউসেলে নামক এক ব্যক্তির বডিটা দেখার জন্য। অথর সব কিছুই জানে, তাই সে তাকে সতর্ক করার চেষ্টা করছিল। যখন এই সম্বন্ধে কোনো কিছু বলতে যাবে ঠিক তখনই কলটা কাট হয়ে যায়। ক্লেরা আর ৭-৫ না ভেবে সে তাকে বেসমেন্টে নিয়ে যায়। তবুও তার মনের ভেতরে একটু একটু ভয় যোগান দিয়ে ওঠে। তার কাছে বিষয়টা কিছুটা আনইউজুয়াল মনে হচ্ছে, কেননা বৃদ্ধ মহিলার কথার ভঙ্গিমা একটু অন্য রকমের। হঠাৎ করে সে তো বলেই উঠল, আমার তো আর সহ্য হচ্ছে না তোমার পেটের বাচ্চাটার জন্য। ক্লেরার কাছে কথাটা ভাল লাগলো না। এই সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করলো। কথা ঘুরিয়ে মহিলাটা তাকে বলছিল, আর কিছুদিন পরই তো তোমার মেয়ে সন্তান হবে, তাই না? তাকে দেখার জন্যই আমি অনেক আগ্রহ প্রকাশ করছি। ফ্রিজারের সামনে গেলে সে তাকে বলে তার নাম এইটা, এবং সেখানে ক্লেরাকে অর্ডার দিচ্ছে ফ্রিজ থেকে লাশটাকে বের করতে। ক্লেরা বলছিল, আর কিছুক্ষণ ওয়েট করা যায় না? আমার স্বামী অথর আসছে। সে তাকে এক প্রকার জোর করেই লাশটা বের করতে বলে। লাশটা বের করতেই হঠাৎ করে ক্লেরার পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে মহিলা তাকে বলছিল, কি পেটে ব্যথা হচ্ছে তাই না? এই ডেড বডিটা একটা অভিশপ্ত ডেড বডি। তুমি কি চাও না তোমার বাচ্চাকে বাঁচাতে? যদি তোমার বাচ্চাকে বাঁচাতে চাও তাহলে সেই নেকলেসটাকে পুড়িয়ে ফেলো। ক্লেরার ব্যথা আর সহ্য হচ্ছে না। তার বাচ্চাকে বাঁচানোর জন্য সে বলতে লাগলো সেই লকেটটা কোথায় রয়েছে। বুড়ি মহিলাটি তাকে বলে দিল সেই লকেটটা কোথায় রয়েছে। বুড়ি মহিলা তাকে বলতে লাগলো, এটাকে আগুনে পুড়িয়ে দাও, এটাই হচ্ছে সব কিছুর সমাধান। সেই লকেটের ভেতরে যেই কাগজের টুকরোটা ছিল তা আগুনে পুড়তেই ইউসেলের বডিটাও আগুন জ্বলে একেবারে ছাই হয়ে যায়। তবে যখন সেখানে আগুনটা লাগে আস্তে আস্তে ক্লেরার চোখ একেবারে বেরিয়ে যাচ্ছিল, এবং সেখানে আমরা সেই শয়তান আবিজুকে দেখতে পাই। অবয়বটাকে দেখতেই ক্লেরা সেখানে চিৎকার দিয়ে ওঠে। সেখান থেকে বাঁচার জন্য সে পালানোর চেষ্টা করে। লিফটের দরজাটা ওপেন হলেও তা ক্লোজ হয় না। হঠাৎ সে শব্দ পাচ্ছে সেই এন্টিটিটা তার দিকেই ধেয়ে আসছে। তাই সেখানে নিজেকে বাঁচানোর জন্য সে কেচি গেটটা লাগিয়ে দেয়। চারিপাশে কুচকুচে অন্ধকার। পরিবেশটা ঠান্ডা হতেই সে চলে যায় লিফটের বাটন প্রেস করার জন্য। হঠাৎ গেটের বাইরে থেকেই সেই অবয়বের হাত বেরিয়ে আসে। কোনো মতে সেখান থেকে বেঁচে গিয়ে সে দরজা খুলতে চায়, তবে দরজাটা বাহির থেকে বন্ধ। না পারতে যখন সে অথরকে কল করে, হঠাৎ তার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে সেই সার্কেলের মধ্যে গিয়ে পড়ে। সেখানে তার কলটা রিসিভ করে। অথরের কণ্ঠ শোনা যাচ্ছে। ফোনে কথা বলছিল যে সে অথর নয়। এর কারণ হচ্ছে অথর তাকে সেই সার্কেলের মধ্যে আসতে বলছিল। ক্লেরা বুঝতে পারে যে এটা আসলে একটা ফাঁদ। তার মধ্যেই ক্লেরা সেখানে লিফটের দরজা খোলার শব্দ পায়। মনে হচ্ছে তার দিকে কেউ ধেয়ে আসছে। তাই সে ভয়ে টেবিলের নিচে গিয়ে আশ্রয় নেয়। নিচে বসে সে দেখতে পায় সেই বুড়ি মহিলা তার সামনেই দাঁড়িয়ে আছে। ভয়ে সে চিৎকারও করতে পারছে না। তার মুখ সে চেপে রেখেছে। সেখান থেকে সেই অবয়বটা চলে যায়। চারিপাশটা ভালোভাবে চেক করতেই হঠাৎ তার পাশেই সেই বুড়ি মহিলাকে দেখতে পায়। ঠিক সময় মতোই অর্থর সেখানে পৌঁছে যায়। বাড়ির দরজা খুলতেই সে কাউকে দেখতে পায় না, তবে তার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। অথর তাকে দেখে চিনে ফেলেছে। তার নাম সারা। সারা তার সাথে বেশি কিছু না বলে সে তাকে বলছিল একটি জীবনের বদলি আরেকটা জীবন, এবং তাকে সে বাহিরে ইশারা করছে। হঠাৎ করে সে তার চোখের সামনে ক্লেরাকে দেখতে পায়। তাকে কোলে করে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরক্ষণেই তার কোল থেকে সে মিসিং। অথর সেখানে বুঝতে পারে এই মেয়েটা তার সাথে মাইন্ড গেম খেলছে, যেন সে বাচ্চাদের বলিদান দিতে বাধ্য হয়। অথর তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে মেয়েটা তার প্রতি নারাজ হয়ে যায়। আবারও অথরের মস্তিষ্কে সে যন্ত্রণা দেওয়া শুরু করে। পরক্ষণেই সেখান থেকে সেই মেয়েটা গায়েব হয়ে যায়। অথরের কাছে কোনো আর উপায় নেই। শেষমেশ সে হেইমিশের পরামর্শ নেয়। হেইমিশ প্রথম তাকে সাহায্য করতে চায় না। যখন সে শুনতে পায় অথরের বাবা সৌলের এই শয়তানের কারণে মৃত্যু হয়েছে, ঠিক সেই মুহূর্তে তাকে সাহায্য করার জন্য সে প্রস্তুত হয়। হেইমিশ বাড়িতে সেই রেব নামক ব্যক্তিটাকে নিয়ে আসে। এর আগে সৌল যার সাথে এই বিষয়ে কথা বলেছিল, ব্যক্তিটা বাড়িতে প্রবেশ করলেই সর্বপ্রথম তার চোখ গিয়ে পড়ে সেই সার্কেলের উপর। সে বলছিল এই সার্কেলের উপর কেউ গিয়েছে কিনা। যদি তোমার স্ত্রী এই সার্কেলের উপর গিয়ে থাকে তাহলে ইতিমধ্যেই তোমার স্ত্রী মারা গেছে।
তবে অথরের বিশ্বাস তার স্ত্রী মারা যায়নি। রেব এই ডিমনের সম্বন্ধে সমস্ত কিছু বলা শুরু করলো। আসলে এই ডিমনটার নাম হচ্ছে আবিজু। ঠিক মুসা আলাইহিস সালামের যুগ থেকে এই আবিজুর উৎপত্তি। প্রফেট মোজেসের আমলে ব্ল্যাক ম্যাজিকের প্রচলন অনেক বেশি ছিল। তখনকার মহিলারা একে অপরের ক্ষতি করত এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, এবং আবিজু হচ্ছে সেই অন্ধকারের দেবতা যে কিনা প্রত্যেকটা মেয়েকে গর্ভকালীন থাকা অবস্থায় মিসক্যারেজ ঘটিয়ে ফেলত। অথর সেখানে জানতে চায় এটা থামানোর কোনো উপায় আছে কিনা। সে বলছিল তাকে থামানোর কোনো উপায় নেই, একমাত্র যদি তাকে থামানো যায় তাহলে নিজের ভেতরে তাকে সিল করতে হবে। ইয়াহুদিদের ধর্মগ্রন্থ অনুসারে গড আব্রাহামের সন্তান ইসাককে বলি চেয়েছিল, এবং তার ছেলেকে বলি চাওয়ার একটাই কারণ এই ডিমনকে থামানোর জন্য, এবং এই ডিমনটা ততদিন পর্যন্ত সিল করা ছিল, এবং সেই ডিমনকে বলিদান দিয়ে তার সিল উন্মুক্ত করে দিয়েছিল ইউসুলে। রেব তার নিজের হাতে একটা নতুন অ্যামুলেট তৈরি করে। তার সাথে ইউসুলের বডি থেকে ছাই নিয়ে সেটা দিয়ে একটা সার্কেল তৈরি করতে বলে, এবং যাই হয়ে যাক না কেন সে যেন এই সার্কেল থেকে না বাইরে বের হয়। অথর সেখানে নিজের জীবনের শেষ ডিসিশন নেয়। তার ওয়াইফ এবং তার বাচ্চাকে বাঁচাতে হলে তার নিজেকে স্যাক্রিফাইস দিতেই হবে। তাই সে মানসিকভাবে প্রস্তুত হয়ে পড়ে। এর মাঝে সেই ডিমনটা রেবের ঘাড় মটকে দেয়, এবং সেখানে সেই তান্ত্রিকটা মারা যায়। তাড়াহুড়ো করে তারা সার্কেল তৈরি করে। অথর সেখানে তার বাবাকে দেখতে পায়, যে কিনা তাকে বলছিল ওই সার্কেল থেকে বের হতে। তবে হেমিশ তাকে মনে করিয়ে দেয় তার বাবা মারা গেছে, এবং সে যা দেখছে তা সত্যি নয়। রিচুয়াল কমপ্লিট না হওয়া পর্যন্ত সে যেন কাউকে বিশ্বাস না করে। এই কথা বলতেই সেখান থেকে হেমিশকে সেই অবয়বটা টান দিয়ে নিয়ে যায়। তারপরেও সে সার্কেল থেকে বের হয় না। তবে হঠাৎ সেখানে তার স্ত্রীকে দেখতে পায়। তার চোখের সামনে দরজাটা বন্ধ হয়ে যায়। তাকে এমন এমন আওয়াজ শোনানো হয় যে মনে হচ্ছে তার স্ত্রীকে এসে গিলে খাচ্ছে। শেষমেশ অথর আর সহ্য করতে না পেরে অবশেষে সে সার্কেল থেকে বের হয়। রুমের বাইরে গেলে সেখানে উঁচুতে তার স্ত্রীকে ঝুলে থাকতে দেখতে পায়। ক্ল্যারা সেখানে অনেক জোরে চিৎকার করতে থাকে এবং কান্না করতে থাকে। অথরের দৃশ্যগুলো একেবারেই সহ্য হচ্ছে না, তাই সে জোরে জোরে হিব্রিয় বাইবেল পড়া শুরু করে। এক পর্যায়ে সে দেখতে পায় হিব্রিয় বাইবেলের যত অক্ষরগুলো রয়েছে সেগুলো গলে গলে পড়ছে। অথরকে সম্পূর্ণভাবে সেই ডিমনটা গ্রাস করে ফেলেছে। এক পর্যায়ে অথরের রিচুয়াল কমপ্লিট হয়। তার শরীরের মধ্যে সেই শয়তানটা বন্দী হওয়া শুরু হয়। সেই চাকুটা তার থেকে একটু দূরেই পড়ে আছে, তবে সেই ডিমন তাকে আটকে রাখছে যেন সে সেই ছুরিটা না নিতে পারে। ভাগ্যক্রমে সেখানে হেমিশ চলে আসে। অথর হেমিশকে রিকোয়েস্ট করে যেন তার বুকের মধ্যে ছুরি মারে। অথর সেখানে সেই কাজটা করতে বাধ্য হয়। ফলে এক পর্যায়ে সেখানে আস্তে আস্তে অথর মারা যেতে লাগলো। হঠাৎ করে হেমিশ তাকে বলে উঠল, কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে? আগে থেকেই বলেছিলাম সার্কেলের মধ্যে থাকতে। হঠাৎ করে হেমিশের কণ্ঠ পরিবর্তন হতে লাগলো। অথর সেখানে পাশের রুমে তাকালেই দেখতে পায় আসল হেমিশের বডি সেখানেই মৃত অবস্থায় পড়ে আছে, এবং তার সামনে যে বসে আছে সে আসলে হেমিশ না, বরং সেই শয়তানটা। এবং এভাবেই সেখানে হেমিশ এবং অথরের মৃত্যু হয়। আসলে সেখানে এতক্ষণ যাবৎ তাদের দুজনকে যা দেখানো হচ্ছিল সমস্ত কিছুই সেই শয়তানের একটা ফাঁদ ছিল। সেখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়, যখন অথর বাড়িতে এসেছিল। ক্লেরা যখন খুশিতে আত্মহারা হয়ে যায় অথরকে দেখে, ঠিক সেই মুহূর্তেই অথর ক্লেরাকে পেছনে ধাক্কা দেয় এবং ক্লেরা সেই সার্কেলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আসলে সে অথর ছিল না, এবং এখানেই শেষ হয় দ্য অফারিং মুভিটি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল সেট করতে কিন্তু ভুলবেন না। তার সাথে ভিডিওটাতে লাইক করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।